আজকে পড়াশুনোর বিষয় এর আগে 1 থেকে 30 পর্যন্ত 2016 পিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ারের কোশ্চেন যেটা আলোচনা হয়ে গেছে তার কন্টিনিউশন। মানে আজকের এই ক্লাসে আমরা 31 নম্বর কোশ্চেন থেকে 40 নম্বর কোশ্চেন পর্যন্ত 2016 পিএসসির ডিটেলে সলভ করব। আমরা তো তোমার সাথে বা তোমাদের সাথে যারা আমার ক্লাস শুনছো সাবজেক্ট ওয়াইজ ক্লাস নিচ্ছি না, সেহেতু চেষ্টা করছি যতদূর সম্ভব পাবলিক সার্ভিস কমিশনের কোশ্চেনগুলো ডিটেলে আলোচনা করে দিতে, যাতে এই কোশ্চেন রিলেটেড যদি অন্য কোনো কোশ্চেন পরীক্ষায় আসে সেগুলো তোমরা খুব সহজেই উত্তর করে আসতে পারবে। আমি আগেই বলেছি যে পিএসসি, কেএমসি, কেএমডিএ, এসএসসি এই সমস্ত কোশ্চেন যদি গ্রিপে থাকে তবে কিন্তু 65 থেকে 70% কোশ্চেন জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের কি স্টেট কি সেন্ট্রাল এর বাইরে আসে না। কারণ সিলেবাস তো একটা রয়েছে, সিলেবাসের বাইরে তো কোশ্চেন দেবে না ভাই। তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে জয়েন করে প্রত্যেক মাসে আমি একটা করে ফ্রি ক্লাস নিই আমাদের অনলাইন রেগুলার ব্যাচের পাশাপাশি, সেখানে এনলিস্টেড হতে পারো। আগামী শনিবার আমরা ক্লাস নেব এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর সোয়েজ ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট প্রসেস নিয়ে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা 31 নম্বর কোশ্চেন থেকে একটু ডিটেলে আলোচনা করি। দেখো প্রথমে ভালো করে কোশ্চেনটা পড়ব। ঠিক আছে, দেখো 31 নম্বর কোশ্চেনটা কি বলেছে। আরেকটা কথা যে এখানে এই যেই আমি পিএসসির কোশ্চেন থেকে এটাকে স্ক্যান করে করে এই কোশ্চেনগুলো এভাবে দেখাই, তো এই কোশ্চেন পেপারে যে দাগ দেওয়া থাকে অ্যান্সার, সেটা যে সব সময় রাইট সেরকম কোনো ব্যাপার নেই। এটা আমার এক স্টুডেন্ট আমাকে কোশ্চেন দিয়েছে, এবার সে কোথার থেকে পেয়েছে, কে দাগ দিয়েছে, এগুলো সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আমি যেটা অ্যান্সার করে দেব সেটা আমার সাপেক্ষে, সেটা তুমি সম্পূর্ণ রাইট পাবে। ঠিক আছে, আশা করব ভিডিওগুলো দেখে তোমরা যথেষ্টই উপকৃত হচ্ছ। দেখো 31 নম্বর কোশ্চেন কি বলেছে। 31 নম্বর কোশ্চেনে বলেছে ইফ দ্য রেডিয়াস অফ এ সিম্পল কার্ভ ইজ আর। তার মানে একটা সিম্পল কার্ভের কথা এখানে বলা হয়েছে, একটা সিম্পল কার্ভ যার রেডিয়াস হচ্ছে আর। খুব ভালো কথা। দ্য লেন্থ অফ দ্য কর্ড ফর ক্যালকুলেটিং অফসেট। কর্ডের লেন্থ চেয়েছে, যেই লেন্থটা অফসেট ক্যালকুলেটিংয়ের জন্য ব্যবহার হয়। বাই দ্য মেথড অফ কর্ড প্রডিউসড শ্যাল নট এক্সিট। তার মানে সেই কর্ডটার ম্যাক্সিমাম লেন্থ কত হতে পারে। আরেকবার কোশ্চেনটা পড়ে শোনাই। ইফ দ্য রেডিয়াস অফ দ্য সিম্পল কার্ভ ইজ আর, একটা সিম্পল কার্ভের রেডিয়াস আর, দ্য লেন্থ অফ দ্য কর্ডের লেন্থ চেয়েছে ফর ক্যালকুলেটিং অফসেট, অফসেট ক্যালকুলেশন করার জন্য। বাই দ্য মেথড অফ কর্ড, অ্যাকচুয়ালি মেথড অফ কর্ডে আমরা কি করি, মেথড অফ কর্ডের সাহায্যে আমরা কার্ভ ডিজাইন করি বা কার্ভের ছবি এঁকে থাকি। তো ব্যাপারটা কি, মেথড অফ কর্ডের সাহায্যে ছোট ছোট কর্ড নিই, সেই কর্ডের সাহায্যে আমরা অফসেট ড্র করি, সেই অফসেটের সাহায্যে আমরা আমাদের কার্ভ আঁকি। ঠিক আছে, কোশ্চেনটাতে বলেছে সেই কর্ডের ম্যাক্সিমাম লেন্থ কত হতে পারে। এটা অ্যাকচুয়ালি একটা আইএস কোডের কোশ্চেন, কিন্তু আমরা সাধারণত পশ্চিমবঙ্গে এনএন বসাকের সার্ভে এবং লেভেলিংয়ের বইটাই সবাই ফলো করি, বা আরও অনেক বই আছে। হ্যাঁ, প্রত্যেকটা বই রাইট বই, খুব ভালোভাবে লেখা। এই বইটা আমার যেহেতু আছে, আমি এই বইয়ের 2টো পাতা তোমাদের এখানে স্ক্যান করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো প্রথম পাতায় কি, দেখো প্রথম পাতায় 10.5, 10.5-এ কী বলেছে দেখো। 10.5-এ এটা একটা প্রপার্টি বলেছে। তো কিসের প্রপার্টি? প্রপার্টি অফ সার্কুলার কার্ভ।
সার্কুলার কার্ভের প্রপার্টি। ঠিক আছে, আশা করি দেখতে কারোর অসুবিধে হচ্ছে না। এখানে দেখো প্রথম পাতায় 6টা পয়েন্ট লেখা আছে এবং দ্বিতীয় পাতায় চলে যাই, দ্বিতীয় পাতায় 6, 7, 8 নম্বর পয়েন্টে আসি। 8 নম্বর পয়েন্টের শেষ লাইনটা দেখো কি লেখা আছে, দেখো দ্য লেন্থ অফ ইউনিট কর্ড, একটা ইউনিট কর্ডের লেন্থ শুড নট বি মোর দেন 120 অফ দ্য রেডিয়াস অফ দ্য কার্ভ। কার্ভের রেডিয়াস যদি আর হয় তবে একটা ইউনিট কর্ডের লেন্থ শুড নট মোর দেন, মানে এর চেয়ে বেশি হবে না, কার থেকে বেশি হবে না, 1/10 অফ দ্য রেডিয়াস অফ দ্য কার্ভ। রেডিয়াস অফ দ্য কার্ভ যদি আর হয় তবে r/20 থেকে বেশি হবে না একটা ইউনিট কর্ডের লেন্থ। এটা এখানে লেখা আছে প্রপার্টি অফ সার্কুলার কার্ভে। এটা আইএস কোডে, আমরা কার্ভের যদি আইএস কোড ফলো করি, অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার কাছে আইএস কোডটা নেই সেহেতু আমি দেখাতে পারলাম না, আইএস কোডে কিন্তু এটা পরিষ্কার লেখা আছে। ঠিক আছে, এবং আমি তোমাদের কোশ্চেন পড়তে পড়তে বললাম যে এই মেথড টেকিং অফসেট ফ্রম দ্য কর্ড প্রডিউস, অফসেটের সাহায্যেও কিন্তু সার্কুলার কার্ভ আঁকা যায়, সেটাও দেখো, সেই জায়গাটাও একটু দেখিয়ে দিই। দেখো 10.6-এ কি বলেছে, হরাইজেন্টাল কার্ভ সেটিং বাই চেন অ্যান্ড টেপ মেথড। চেন অ্যান্ড টেপ মেথডে কীভাবে হরাইজেন্টাল কার্ভ ড্র করা যায়। দেখো 2 নম্বর পয়েন্টটা কি বলেছে, টেকিং অফসেট ফ্রম দ্য কর্ড প্রডিউস। ওই কর্ড নিলাম, এক একটা কর্ড থেকে অফসেট টানলাম, সেই অফসেট থেকে আমি হরাইজেন্টাল কার্ভটা টেনে দিলাম, তার মানে এটা হরাইজেন্টাল কার্ভ আঁকার একটা প্রসিডিওর, আর কিছু নয়। ঠিক আছে, তাহলে আশা করি কোশ্চেনটা সকলের ক্লিয়ার হয়েছে। আর যদি তার রেডিয়াস হয় তাহলে একটা কর্ডের লেন্থ r/20 এর বেশি হবে না। এবার আসি কোশ্চেনে। দেখো কোশ্চেনে বলেছে অপশান এতে দিয়েছে r/20, অপশান বিতে r/15, অপশান সিতে r/25, অপশান ডিতে r/10। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, আমাদের অ্যান্সার হচ্ছে এ, r/20। r/20 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 31 নম্বর কোশ্চেন। এবার আসছি 32 নম্বর কোশ্চেনে। দেখি 32 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 32 নম্বর কোশ্চেন বলেছে, একটু বড় করে নিই তাহলে সকলের দেখতে সুবিধা হয় আর কি। আমার আগের ভিডিওগুলোতে আমি লক্ষ্য করেছি অনেক সময় দেখতে অসুবিধা হয়, আমার নিজের দেখতে অসুবিধা হয়েছে। আমি ধীরে ধীরে চেষ্টা করব, এগুলো একদিনের ব্যাপার নয়। আমিও অনলাইনে প্রথম এসেছি, আগে বাড়িতে কোচিং করাতাম, ফলে যতদূর সম্ভব যত তাড়াতাড়ি এমনভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব যে তোমরা বাড়িতে দেখেও তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেনে বলেছে ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুইটেবল ফর ফাউন্ডেশন বিকজ, তার মানে ব্ল্যাক কটন সয়েল ফাউন্ডেশন তৈরি করার জন্য আনসুইটেবল কেন? আমরা যখন ফাউন্ডেশন তৈরি করি তখন তো কোনো একটা সয়েলের ওপরে করতে পারি, তাই তো? সয়েল ছাড়া কিসের ওপর করব? ফাউন্ডেশন তো তাই, গ্রাউন্ড লেভেলের নিচে যে পোর্শন, সাবস্ট্রাকচার যেটা, সেটাই তো ফাউন্ডেশন। তো সেখানে ব্ল্যাক কটন সয়েল আনসুইটেবল কেন? অ্যাকচুয়ালি এটা সয়েল মেকানিক্সের প্রথম চ্যাপ্টারের পোর্শন, সেখানে প্রপার্টিস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সয়েল বলে একটা সাব টপিক রয়েছে, সেটা ডিটেলে আলোচনা করা প্রয়োজন। তো এখানে যেহেতু শুধু সম্পূর্ণ দেয়নি ব্ল্যাক কটন সয়েল, খুব ভালো করে মনে রাখো ব্ল্যাক কটন সয়েলের একটা প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা কি? খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। সেই প্রপার্টিটা হলো ব্ল্যাক কটন সয়েলের মধ্যে যদি কোনো কারণে জল পড়ে যায়, জল তো পড়বেই, বৃষ্টির জল তো পড়বেই সয়েলের মধ্যে, তাহলে ব্ল্যাক কটন সয়েলের ভলিউম হঠাৎ করে ইনক্রিজ করে যায় এবং বেয়ারিং ক্যাপাসিটি খুব লো হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি হলো, ভলিউম খুব ইনক্রিজ করে গেল। আবার যখন জল শুকিয়ে যাবে তখন ব্ল্যাক কটন সয়েলের ভলিউম একদম কমে যায় এবং এটা ভলিউম একদম শ্রিঙ্ক হয়ে যায়। ঠিক আছে,
তার মানে কি বোঝা যাচ্ছে যে জল পড়লো তার ভলিউম বেড়ে গেল, আবার জল শুকিয়ে গেল তার ভলিউম কমে গেল, তাহলে একটা লার্জ চেঞ্জ অফ ভলিউমের প্রপার্টি রয়েছে। এবার আমি যেই সয়েলের ওপর ফাউন্ডেশন তৈরি করব তার ভলিউম যদি এই লার্জ চেঞ্জ হয় তবে তো আমার ফাউন্ডেশনে অ্যাজ ওয়েল অ্যাজ সুপারস্ট্রাকচারে ক্র্যাক দেখা যাবে। এই ক্র্যাক দেখা দিলে তো আমার স্ট্রাকচারই ভেঙে যাবে। আমি তো স্ট্রাকচার ভাঙার জন্য ফাউন্ডেশন করি না, ফলে আমাকে ব্ল্যাক কটন সয়েল অ্যাভয়েড করতে লাগবে। এই কোশ্চেনটা গুপ্তার কোশ্চেন, ঠিক আছে। 2016-তে বেশ অনেকগুলো কোশ্চেনই গুপ্তা থেকে এসেছিল। তো আমি প্রপার্টিটা মোটামুটি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তা ব্ল্যাক কটন সয়েলে শুধুমাত্র এইটুকুন মনে রাখবে, আমি একটু লিখেও দিচ্ছি। ব্ল্যাক কটন সয়েল has a property of large volume change, এটাই মূল প্রপার্টি, ঠিক আছে। লার্জ ভলিউম চেঞ্জ কেন হয় এই প্রপার্টি, তা কেন দেখা যায় ইন ড্রাইং অ্যান্ড সোয়েলিং, ঠিক আছে। ব্যাস, এই জন্য এই ভলিউম চেঞ্জের প্রপার্টিটা দেখা যায়। আর যদি ভলিউম এভাবে র্যাপিডলি চেঞ্জ করে তাহলে আমাদের ফাউন্ডেশনে ক্র্যাক চলে আসে। এবার অপশনগুলো দেখি। অপশন এতে বলেছে পার্টিকেল আর কোহেসিভ, না এটা না। অপশন বিতে বলেছে পারমিয়েবিলিটি ইজ আনসার্টেন, এটাও নয়। অপশন সিতে বলেছে প্রপার্টি টু আন্ডারগো ভলিউমেট্রিক চেঞ্জ, আমরা তো তাই বললাম, এতক্ষণ ধরে তো সেটাই আলোচনা করলাম। লার্জ ভলিউমেট্রিক চেঞ্জ, এটাই আমাদের প্রপার্টি। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম, সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটার পার্টিকুলার এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের কি হলো, কোশ্চেন নম্বর 32। কোশ্চেন নম্বর 32-এর অ্যান্সার হলো সি, ঠিক আছে। এর পরের কোশ্চেনে আমরা আসি। এর পরের কোশ্চেন নম্বর 33। কোশ্চেন নম্বর 33-এ কী বলেছে, কোশ্চেন নম্বর 33টা ভালো কোশ্চেন, ঠিক আছে। এবং কোশ্চেন নম্বর 33টা স্টপিং সাইড ডিস্টেন্স যে রয়েছে হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের, সেই স্টপিং সাইড ডিস্টেন্সের একটা নিউমেরিক্যাল, এবং এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়। টোটাল স্টপিং সাইড ডিস্টেন্স তো পড়ানো সম্ভব নয়, আমি চেষ্টা করছি যতটা ইনফরমেশন দেওয়া যায় যাতে এই সংক্রান্ত আর যে কোশ্চেনগুলো আসে তোমরা খুব ইজিলি করতে পারো, ঠিক আছে। দেখো কি বলেছে, ইফ দ্য ডিজাইন স্পিড 80 kmph, ভালো কথা, এটা একটা ইনফরমেশন পেলাম। আমার ডিজাইন স্পিড বলেছে 80 kmph, একটা গাড়ি চলছে 80 kmph, সুন্দর রাস্তা 80 kmph চালাচ্ছি। পারসিপশন রিয়াকশন টাইম ইজ 3 সেকেন্ড। এইটা কি জিনিস, মনে প্রশ্ন আসলো, দাদা এটা তো বুঝতে পারছি না। পারসিপশন রিয়াকশন টাইম 3 সেকেন্ড, এটা কি জিনিস বুঝবে। অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ 0.5, এটা 2 নম্বর জিনিসটা বুঝলাম না। 3 নম্বর জিনিসটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, হ্যাঁ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বুঝেছি, টায়ার আর রাস্তার মধ্যে ফ্রিকশন। তা কি চেয়েছে, বলেছে দ্য সেফ স্টপিং সাইড ডিস্টেন্স উইল বি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2016 পিএসসিতে এসেছে, আবার ফলো করতে পারে। আমি 3টে স্টার দিলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেমিস্টারেও বারবার আসে, এসএসসিতে আসে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিতে আসে। ভালো করে প্রশ্নটা ইলাবোরেট করছি তোমাদের সাথে। দেখো, তা আমি একটু লিখে রেখেছি যেই জিনিসগুলো, এবার ঠিক আছে।
দেখো ডিজাইন স্পিড কত বলেছে, 80 kmph। ভালো কথা, আমার ডিজাইন স্পিড 80 kmph পেলাম, এটা 1 নম্বর ইনফরমেশন। 2 নম্বর বলেছে পারসেপশন টাইম 3 সেকেন্ড, এটা 2 নম্বর ইনফরমেশন। কিন্তু পারসেপশন টাইমটা কী জিনিস সেটা আমরা জানি না, এটা আগে শিখতে হবে। 3 নম্বর বলেছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে 0.5, এটা 3 নম্বর বলে দিল। ঠিক আছে, দেখো অঙ্কটাতে এটা একটা নিউমেরিক্যাল, ঠিক আছে, এবং চেয়েছেও তো তাই, যে সেফ স্টপিং সাইড ডিস্টেন্স উইল বি, এটা শুধুমাত্র স্টপিং সাইড ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে কিন্তু করে দেওয়া যায়, 1 লাইন লাগবে। ঠিক আছে, 1 লাইনের একটা ফর্মুলা লিখব, ফর্মুলাতে ডেটা বসাবো, আরামসে হয়ে যাবে। ঠিক আছে, আমি সেভাবে না করে দুটো কথা তোমাদের বলার চেষ্টা করছি, মনে হয় না খুব খারাপ লাগবে। আচ্ছা, স্টপিং সাইড ডিস্টেন্স কী জিনিস? স্টপিং সাইড ডিস্টেন্স হচ্ছে, আমি গাড়ি চালাতে চালাতে দেখলাম সামনে বিপদ, সামনে একটা অবস্ট্রাকল, এবার গাড়ি দাঁড় করাতে হবে যাতে গাড়ি গিয়ে ওই অবস্ট্রাকলে মেরে না দেয়। ঠিক আছে, সেই জন্য গাড়ি আর অবস্ট্রাকলের মধ্যে যেই ডিস্টেন্স মিনিমাম রিকোয়ার্ড টু সেভ দ্য কার, to stop the car safely is defined as stopping side distance. ক্লিয়ার হয়ে গেল? সামনে বিপদ দেখেছি, বিপদকে মারার আগে গাড়ির যেই সেফ ডিস্টেন্স দরকার, যেই সেফ ডিস্টেন্সের মধ্যে গাড়িকে আমি দাঁড় করাতে পারবো, সেই ডিস্টেন্সকে আমি বললাম স্টপিং সাইড ডিস্টেন্স। স্টপিং সাইড ডিস্টেন্স ইজ দ্য সামেশন অফ ল্যাগ ডিস্টেন্স আর ব্রেকিং ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্সের, ওটা তো ডেফিনেশন এখন যেটা বললাম, এবার নিউমেরিক্যালি সেটাকে আরও ভালো করে বোঝাই। স্টপিং সাইড ডিস্টেন্স অ্যাকচুয়ালি ল্যাগ ডিস্টেন্স আর ব্রেকিং ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্সের যোগফল। তো প্রথমে আমি ল্যাগ ডিস্টেন্সটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি ব্রেকিং ডিস্টেন্স নিয়ে আলোচনা করব। ল্যাগ ডিস্টেন্স বুঝতে গেলে দুটো টাইম আমাদের বুঝতে হবে, একটা পারসেপশন টাইম, একটা ব্রেক রিয়াকশন টাইম। লিখে ফেলি দুটো। প্রথমটা হচ্ছে পারসেপশন টাইম, পারসেপশন টাইমটা বুঝতে হবে। আর কি বুঝতে হবে? ব্রেক রিয়াকশন টাইম, ব্রেক রিয়াকশন টাইম। ঠিক আছে, পারসেপশন টাইম কি জিনিস? পারসেপশন টাইম হচ্ছে টাইম টেকেন বাই দ্য ড্রাইভার টু রিয়েলাইজ দ্য ডেঞ্জার। আমি সামনে দেখলাম একটা ডেঞ্জার, একটা গাছ ভেঙে পড়ে আছে, আমাকে তো আগে রিয়েলাইজ করতে হবে যে সামনে একটা ভাঙা গাছ পড়ে আছে, ঠিক আছে, রাস্তা ব্লক করা রয়েছে, এটা তো বুঝতে লাগবে। সেটা বোঝার যেই সময়, ঠিক আছে, সেটাকে বলা হয় পারসেপশন টাইম। আগে বুঝবো, তারপরেই তো পাটাকে ব্রেকের মধ্যে নিয়ে গিয়ে ব্রেকটাকে টিপবো, তাই তো? আগে তো বুঝতে লাগবে, সেটা পারসেপশন টাইম। তাহলে কি হলো? টাইম টেকেন বাই দ্য ড্রাইভার টু রিয়েলাইজ দ্য ডেঞ্জার। লিখে ফেলি। টাইম taken by the driver, time taken by the driver to realize the danger, to realize the danger। এটা হচ্ছে আমার পারসেপশন টাইম। আইআরসি বলেছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেন, আইআরসি বলেছে আমাদের পারসেপশন টাইম হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে, এবার তাহলে এটা একটা বোঝা গেল, দুটো বলেছিলাম বুঝতে লাগবে, একটা পারসেপশন টাইম, 2 নম্বর হচ্ছে ব্রেক রিয়াকশন টাইম।
ব্রেক রিয়াকশন টাইম কি জিনিস? ইন্টারভাল বিটুইন পারসিপশন টাইম অ্যান্ড অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন অফ ব্রেক। মানে বুঝলাম সামনে বিপদ, আমি তো মানুষ, বা যে ড্রাইভার চালাচ্ছে সে তো মানুষ, মেশিন তো নয় যে বোঝার সাথে সাথে ব্রেকে পা চলে যাবে। বুঝলাম, তারপরে আমাদের প্রতিবর্ত ক্রিয়ার সাহায্যে ব্রেকে পা যাবে। সেই ব্রেকে পা যেতে যেতেও কিন্তু কিছু একটা সময়ের গ্যাপ থেকে যায়, সেই গ্যাপকে বলা হয় ব্রেক রিয়াকশন টাইম। লিখে দিই তাহলে, ব্রেক রিয়াকশন টাইম কি জিনিস? ইন্টারভাল কাদের মধ্যে? ইন্টারভাল বিটুইন পারসিপশন টাইম and actual application of brake and actual application of brake. আইআরসি বলেছে যে ব্রেক রিয়াকশন টাইমের ভ্যালু হচ্ছে 1.5 থেকে 2 সেকেন্ড। তো এই দুটো পারসিপশন টাইম আর ব্রেক রিয়াকশন টাইম, এ দুটোকে যোগ করলে যে টাইম পাওয়া যায় তাকে বলা হয় টোটাল রিয়াকশন টাইম। এ দুটোকে আমি যোগ করে আমি পাচ্ছি, অতএব এ দুটোকে যোগ করে পাচ্ছি টোটাল রিয়াকশন টাইম। তো দেখো, পারসিপশন টাইমটা 1 সেকেন্ড আর ব্রেক রিয়াকশন টাইমটা 1.5 থেকে 2 সেকেন্ড, আমি 2 সেকেন্ড হায়ার ভ্যালু নিলাম। তাহলে টোটাল রিয়াকশন টাইম কত? আমার টোটাল রিয়াকশন টাইম আসলো 3 সেকেন্ড। এটাও কিন্তু আমার নিজের কথা নয়, এটাও কিন্তু আইআরসির কথা, যে আইআরসি কিন্তু এই টাইমগুলো কিন্তু সব আইআরসি ফিক্সড করে দিয়েছে। আইআরসি বলেছে যে টোটাল রিয়াকশন টাইম হচ্ছে 3 সেকেন্ড। ঠিক আছে, তো প্রথমে বুঝলাম সামনে ডেঞ্জার, এই ডেঞ্জার বুঝতে বুঝতে এবং অ্যাকচুয়াল ব্রেকে পা যেতে যেতে যেই সময়টা গড়িয়ে গেল তাকে বলে টোটাল রিয়াকশন টাইম। আমরা খুব ক্লিয়ার হয়ে গেলাম টোটাল রিয়াকশন টাইম কাকে বলে। আচ্ছা ভাই, একটা জিনিস বলো, এই টোটাল রিয়াকশন টাইমের মধ্যে আমার গাড়ি কিছুটা তো এগিয়ে যাবে, সেই যতটা ডিস্টেন্স গাড়ি এগিয়ে যাচ্ছে ইন দিস টোটাল রিয়াকশন টাইম তাকে বলা হয় ল্যাগ ডিস্টেন্স, LAG, ল্যাগ ডিস্টেন্স। ঠিক আছে, দেখো কোশ্চেনের টোটাল রিয়াকশন টাইম, এটাকে টোটাল রিয়াকশন টাইম না লিখে কোশ্চেন পেপারে লিখেছে পারসিপশন টাইম। ঠিক আছে, পারসিপশন টাইম দেখে নি, দাঁড়ো আরেকবার কোশ্চেন পেপারটা। পারসিপশন রিয়াকশন টাইম না, পারসিপশন টাইম তো লেখা যায় না, আমি এখানে একটু মিস হয়ে গেছে। ঠিক আছে, পারসিপশন টাইম তো পারসিপশন টাইম, এই পারসিপশন টাইম আর ব্রেক রিয়াকশন টাইম দুটোকে যোগ করে ও কোনো বই থেকে তো কোশ্চেন লিখেছে, সেই বইয়ে হয়তো লেখা ছিল পারসিপশন রিয়াকশন টাইম। তাহলে আমি এখানে পারসিপশন রিয়াকশন কথাটা লিখে দিই, পারসিপশন রিয়াকশন টাইম। তাহলে বোঝা গেল কিন্তু, হ্যাঁ, পারসিপশন রিয়াকশন টাইম কি জিনিস। আর এখানে কি দেখিয়েছিলাম? ল্যাগ ডিস্টেন্স। পারসিপশন রিয়াকশন টাইম বা টোটাল রিয়াকশন টাইম একই কথা, এই সময় গাড়ি যে ডিস্টেন্স যাবে তাকে আমি বলবো ল্যাগ ডিস্টেন্স। আর ব্রেকিং ডিস্টেন্স তাহলে কি জিনিস? ব্রেকিং ডিস্টেন্স, দেখো আমরা তো সব ভারতীয়, যত পারি টাকা বাঁচানোর চেষ্টা করি, ঠিক আছে, গাড়ি ফাড়ি অত মেনটেনেন্স করি না, আমার নিজের গাড়িও আমি অত মেনটেনেন্স করি না। তো ব্রেক রিয়াকশন টাইমে ব্রেক টিপলাম, পারসিপশন টাইম হচ্ছে ব্রেকে পা পড়া পর্যন্ত যেই টাইম সেটা হচ্ছে পারসিপশন টাইম। এই ব্রেকে পা পড়তে পড়তে গাড়ি যতটা এগোলো তাকে আমি বলছি ল্যাগ ডিস্টেন্স। এবার ব্রেক মেরে দিয়েছি, আমাদের তো গাড়ি একদম অত পুরনো গাড়ি, ঝরঝরে গাড়ি, ঠিক আছে, এবার ওই ব্রেক মারার পরেও গাড়ি কিছুটা এগিয়ে যাবে, ঠিক আছে,
একদম ডিস্ক ব্রেক লাগানো কিন্তু গাড়ি সবার নেই, তো ওই ডিস্ক ব্রেক ছাড়া গাড়ি যেগুলো ঝরঝরে গাড়ি, সেই অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন অফ ব্রেক করলাম, সেই অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন অফ ব্রেকের পরেও গাড়ি কিছুটা এগিয়ে যায়, সেই যতটা ডিস্টেন্স এগিয়ে যায় তাকে বলা হয় ব্রেকিং ডিস্টেন্স। তাহলে ব্রেকিং ডিস্টেন্স কী জিনিস, তার ডেফিনেশন কি, দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য কার আফটার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন অফ ব্রেক ইজ ডিফাইন্ড অ্যাজ ব্রেকিং ডিস্টেন্স। ল্যাগ ডিস্টেন্স কি বোঝা হয়ে গেছে, ব্রেকিং ডিস্টেন্স কি বোঝা হয়ে গেছে। এবার আমার ফর্মুলা, আর কিছু নেই, এবার শুধু ফর্মুলা বসিয়ে দেবো, কোশ্চেনটা আমার হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, স্টপিং সাইড ডিস্টেন্স, স্টপিং সাইড ডিস্টেন্স আমার কি হলো, একটা হচ্ছে ল্যাগ ডিস্টেন্স, ল্যাগ ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স। ল্যাগ ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স। ডিস্টেন্স এই ফর্মুলাতেও না দুরকমভাবে এটাকে ভাগ করা যায়, আমি দুটোই বলে দিচ্ছি। যদি আমাকে বলে গাড়ির স্পিড মিটার পার সেকেন্ডে রয়েছে, ঠিক আছে, তাহলে আমার স্টপিং সাইড ডিস্টেন্সের ফর্মুলা হবে ভিটি প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এফ প্লাস মাইনাস 0.01 এন। দেখো এখানে ভি মানে কি জানি, ভেলোসিটি অফ দি কার, ঠিক আছে, টি মানে টাইম, ভি তো হলো, জি মানে তো সবাই জানি গ্র্যাভিটি, এফ মানে ফ্রিকশন, এই প্রত্যেকটাই কোশ্চেনে দেওয়া রয়েছে। এন মানে কি, একটা নতুন টার্ম এলো স্যার, এন কি জিনিস, এন, এন হচ্ছে পার্সেন্টেজ অফ গ্রেডিয়েন্ট, পার্সেন্টেজ অফ গ্রেডিয়েন্ট। পার্সেন্টেজ অফ গ্রেডিয়েন্ট, পার্সেন্টেজ অফ গ্রেডিয়েন্ট মানে কি, রেট অফ রাইজ অর ফল, যেটাকে গ্রেডিয়েন্ট বলে। পাহাড়ি রাস্তায় সাধারণত এই গ্রেডিয়েন্টের ব্যাপার দেখা যায়। তো এই কোশ্চেনটা পাহাড়ি রাস্তা দিয়ে সেট হয়েছে কিনা তো জানি না, তো গ্রেডিয়েন্ট বললে প্রশ্নপত্রে আমার গ্রেডিয়েন্ট কথাটা লেখা থাকবেই। হোয়েন দ্য গ্রাউন্ড ইজ লেভেল, যখন একটা গ্রাউন্ড আমার লেভেল গ্রাউন্ড, তখন আমার এই গ্রেডিয়েন্ট কত, গ্রেডিয়েন্টের ভ্যালু 0। কখন, when the ground is level, সমতল এক কথায়। তাহলে তখন আমার প্রশ্নটা যদি এরকম থাকে, প্রশ্নে যদি এরকম থাকে যে লেভেল গ্রাউন্ড, তাহলে আমার স্টপিং সাইড ডিস্টেন্সের ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, তাহলে আমার স্টপিং সাইড ডিস্টেন্সের আমার ফর্মুলা হলো ভি ইন্টু টি, ঠিক আছে, প্লাস ভি স্কোয়ার বাই 2gf, ঠিক আছে। এবার যদি আমাকে বলে দেয় স্পিডটা kmph বা কিলোমিটার পার আওয়ার, তাহলে আমার কি হবে, kmph যদি বলে দেয়, তাহলে দেখো এটা একটা ডিডাকশন থেকে এসেছে, আমরা অত ডিডাকশনে যাচ্ছি না, আমাদের তো এমসিকিউ পরীক্ষা, আমাদের প্রশ্নের ভ্যালুটা, নিউমেরিক্যাল ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে, এটাতে জোর দাও। আর যদি কারো ডিডাকশন জানার থাকে, ইন্টারেস্ট থাকে, সাধারণত থাকে ডিডাকশন, আমারও নিজেরও জানার, কিন্তু এমসিকিউ পড়ানোর সময় এত ডিডাকশন দেখানো যায় না। খান্না জাস্টুর বই, স্ট্যান্ডার্ড বই, এটা আমার কাছে রয়েছে, এখানেও রয়েছে, বা তোমাদের প্রত্যেকের যেটা বই রয়েছে হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেক বইয়েই আছে এটা। যদি স্পিডটা যদি কিলোমিটার পার আওয়ারে থাকে, তাহলে ফর্মুলা হয়ে যাবে 0.0278 ভি ইন্টু টি প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 254 এফ। এবার দেখো এর ক্ষেত্রেও তো তাই, ওই প্লাস মাইনাস n% কথাটা আসে, কিন্তু আমি প্রথমেই ধরে নিয়েছি যে আমার লেভেল গ্রাউন্ড,
তাহলে আমি প্লাস মাইনাস এন যে কথাটা সেটা আমি আমার প্রথম ক্ষেত্রেই বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এই জিনিস আবার কেউ ভেবো না যে প্লাস মাইনাস এনটা স্যার কোথায় গেল, ঠিক আছে। আর কিছুই করব না, এবার শুধু ভ্যালুগুলো বসাবো। তো আমাদের কেএমপিএইচে বলেছে, দেখো আমাদের কত বলিয়ে দিয়েছে 80 কেএমপিএইচ, ডিজাইন স্পিড বলেছে 80 কেএমপিএইচ, পারসেপশন টাইম বলেছে 3 সেকেন্ড, আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলেছে 0.5। পারসেপশন রিয়াকশন টাইম একদম শুধু বসিয়ে যাব, একের পর এক ভ্যালু পেয়ে যাব। 0.0278, ভি কত বলেছে 80 বলেছে, আর টাইম কত বলেছে, টাইম মনে হয় বলেছে 3 সেকেন্ড, টাইম বলেছে 3, প্লাস ভি আমাদের বলেছে 80, তাহলে 80 স্কোয়ার 254, এফ কত বলেছে, এফ বলেছে 0.5। এবার আর কিছু না, ক্যালকুলেটারের সাহায্যে করে নাও, আমি করে বলছি, আমার কাছে করা নেই। 0.278 ইন্টু 80 ইন্টু 3, এটা করলে আসে 6.672। 0.0278 ইন্টু 80 ইন্টু 3, 6.672 আসছে আমার, 6.672। আর এই পোর্শনটা কত আসছে, এই পোর্শনটা আসছে 80 স্কোয়ার ডিভাইডেড বাই 80, দাঁড়াও, 80 স্কোয়ার ডিভাইডেড বাই 254 ইন্টু 0.5, এই পোর্শনটা এলো হচ্ছে 50.39, 50.39। অপশানগুলো দেখি কি রয়েছে, কোথাও একটা ভুল হয়েছে, বুঝতে পেরেছো, কারণ এটা 6.672 আসার কথা না, আমি হয়তো কোথাও মান বসাতে ভুল করেছি, 1 মিনিট চেক করে নিচ্ছি। 0.278, ভি হচ্ছে আমার কেএমপিএইচে 80 বলেছে, আর টাইম বলেছে 3 সেকেন্ড। 0.278 ইন্টু 80 ইন্টু 3, আমার 6.672 আসছে। দাঁড়াও, এটা কোথাও ভুল হয়েছে, আমি একবার দেখে নিচ্ছি, আমার কোথাও এই ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি করিনি কোথাও, সেই জন্য সমস্যা হয়ে যাচ্ছে। দেখো ভুল এটা হতে পারে, ভুলটা কোনো অসুবিধে নয়। 0.278 ভি ইন্টু টি, 0.2, এরম একটা ভুল আমি বলছিলাম, বারবার ভুল বলছিলাম, আমি ফর্মুলাটা তোমাদের একটু ভুল দেখিয়েছি, হ্যাঁ, আমি সরি 0.0278 যেটা দেখিয়েছিলাম, আমি এই খান্না জাস্টুর বইয়ে দেখলাম, অ্যাকচুয়ালি আমার এই জায়গাটা একটু ওলট পালট হয়ে গেছে তোমাদের বলতে গিয়ে, এটা 0.02785 না, এটা 0.2785, 0.2785, ঠিক আছে। তাহলে আমার দেখে নেবে, এটা খান্না জাস্টুর বইয়ের মধ্যে দেখে নেবে, আমারও বলতে গিয়ে 0.2785 ভিটি প্লাস ভি স্কোয়ার বাই 254 এফ, আমি ওই জিরোটা হঠাৎ করে চলে এসেছিলো আর কি মাথায়, ঠিক আছে। এই ভুল হয়ে যায় কিন্তু পরীক্ষার হলে। তাহলে এটার ভ্যালু তাহলে আমাদের কত আসছে, 66.72। তাহলে আমাদের প্রথম পোর্শনের মান এলো, একটু বড় করে নিই, 66.72, এবং দ্বিতীয়টা এলো 50.39। এবার দুটোকে যোগ করি, 66.72 প্লাস 50.39 যোগ করলে আমার আসছে 117.11, 117.11। এবার আমি অপশানগুলোতে দেখি, তাহলে আমার স্টপিং সাইড ডিস্টেন্স এলো 117.11, আর আমার ফর্মুলা হচ্ছে, আমার দুটো ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এ দুটো কিন্তু মনে রাখবে। এই ফর্মুলাটা কখন ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব 1 নম্বর ফর্মুলা যখন ভেলোসিটি দেবে মিটার পার সেকেন্ডে, আর এই 2 নম্বর ফর্মুলা ইউজ করব যখন ভেলোসিটি দেখবে
kmph, কিলোমিটার পার আওয়ারে। যেহেতু এখানে kmph দিয়েছে, তাহলে অপশান আমার অ্যান্সার এলো 117.11। এই দেখে এবার অপশানটা দেখব। দেখো 117.11 কোথাও নেই, এখানে অপশান বিতে রয়েছে 117.11 মিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে বি। বি লিখতে গিয়ে শূন্য চলে আসছে, অপশান হবে আমাদের বি, 117 মিটার। এটাও আমাদের কিন্তু মিটারে, আমি এখানে মিটার, এটা ডিস্টেন্সের ইউনিট, তো এটা মিটার, ঠিক আছে, মিটারটা এখানে লিখিনি। এবার চলো, তাহলে আমাদের এই পার্টিকুলার কোশ্চেনটা সলভ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের প্রত্যেকে প্রতি ভিডিওতেই বলি যে কোনো জায়গা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব সে জায়গাটা ক্লিয়ার করে দেবো। এবার আসছি 34 নম্বর কোশ্চেনে। দেখো 34 নম্বর কোশ্চেন ইনফরমেটিভ কোশ্চেন, ঠিক আছে, কোনো মাথা ঘামানোর দরকার নেই, মুখস্থ করতে হবে। বলেছে দ্য উইথ অফ দি ক্যারেজওয়ে, একটা ক্যারেজওয়ে, প্রথমে তো জানতে হবে স্যার ক্যারেজওয়ে কাকে বলে, সেটাই তো জানি না, বলবো দ্য উইথ অফ দি ক্যারেজওয়ে, ঠিক আছে, উইথ অফ দি ক্যারেজওয়ে কত বলেছে, ফর এ সিঙ্গিল লেন, সিঙ্গিল লেনের জন্য কত, উইথ অফ দি ক্যারেজওয়ে সিঙ্গিল লেনের জন্য কত, সিঙ্গিল লেন ইজ রেকমেন্ডেড, রেকমেন্ডেড বাই আইআরসি, এই কথাটা লেখা উচিত ছিল, ঠিক আছে, লেখেনি, যাই হোক। আচ্ছা ক্যারেজওয়ে কাকে বলে, ক্যারেজওয়ে হচ্ছে ব্ল্যাক টপ, মানে আমার গাড়িটা যেই জায়গাটার উপর দিয়ে যাবে রাস্তার তাকে বলে ক্যারেজওয়ে, এক্সক্লুডিং দ্য শোল্ডার অ্যান্ড আদার ক্রস সেকশনাল পার্ট অফ দ্য রোড। তাহলে বোঝা গেল ক্যারেজওয়ে কিছু না, আমি এখানে খান্না জাস্টুর একটা পাতাকে আমি স্ক্যান করে রেখেছি, এই ভ্যালুগুলো মনে রাখো, ঠিক আছে। উইথ অফ দি ক্যারেজওয়ে, এ দেখো ইন্ডিয়ান রোড কংগ্রেস, বললাম যে এটা আইআরসির ভ্যালু, তো এরা আইআরসি কোনো কারণে লেখেনি, আইআরসি এটাকে দিয়েছে। দেখো কি কি হয়, সিঙ্গেল লেন হয়, টু লেন উইদাউট রেস্ট কার্ভ, এটাকে স্টার দিয়ে রাখো, টু লেন উইদাউট রেস্ট কার্ভ, এই কথাটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এবার তারপরে হলো 2 নম্বর, 3 নম্বর কি বলেছে, টু লেন উইথ রেস্ট কার্ভ, স্টার দেওয়ালাম কারণ উইদাউট আর উইথ এই দুটোর মধ্যে যাতে গুলিয়ে না যায়। তারপরে 4-এ বলেছে যে ইন্টারমিডিয়েট ক্যারেজওয়ে, ঠিক আছে। 5-এ বলেছে মাল্টি লেন পেভমেন্ট। এই 5টার ভ্যালু কিন্তু মুখস্থ করতে হবে, এখানে বোঝার কিছু নেই। সিঙ্গেল লেন বললে 3.75 মিটার, টু লেন উইদাউট রেস্ট কার্ভ বললে 7 মিটার, টু লেন উইথ রেস্ট কার্ভ বললে 7.5 মিটার, ইন্টারমিডিয়েট ক্যারেজওয়ে বললে 5.5 মিটার, আর মাল্টিলেন পেভমেন্ট বললে 3.5 মিটার। এটাই হচ্ছে আমাদের এই ভ্যালু, এই চার্ট থেকে পেয়ে গেলাম। তাহলে আমি সিঙ্গেল লেনের ভ্যালু কত পেলাম, 3.75 মিটার। তাহলে এখানে কত হবে, কোশ্চেন নাম্বার 34-এর অ্যান্সার কত হবে, কোশ্চেন নম্বর 34-এর অ্যান্সার হবে এ, 3.75 মিটার। হয়ে গেল আমার কোশ্চেন নাম্বার 34। এবার আমি আসছি কোশ্চেন নম্বর 35। কোশ্চেন নম্বর 35 ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে কোশ্চেন নম্বর 35টাকে বুঝি, তারপর ছবি দেখে খুব ক্লিয়ার করিয়ে দেবো। বলেছে ফর এ আরসিসি স্ট্রাকচার, একটা আরসিসি স্ট্রাকচার একটা দেওয়া আছে, ভালো কথা। বলেছে দ্য শেপ অফ দ্য শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম ইজ, শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম চেয়েছে কার, আরসিসি স্ট্রাকচারের, ঠিক আছে, বোঝা গেল আরসিসি স্ট্রাকচারের শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম। তো সলভ কি করে করব দেখো এবার, এগুলো কিন্তু মুখস্থের জিনিস না, এগুলো বোঝার জিনিস। আরসিসি কিন্তু খুব ভালো করে বুঝতে লাগবে। যদি কারোর আরসিসি নিয়ে সমস্যা থাকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমরা নেক্সট মাসের এন্ডে আরসিসি ক্লাস শুরু করব, তোমরা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করে পার্টিকুলার আরসিসি ক্লাসটা করে নিতে পারো। পিএসসির আগে আরসিসিটা খুব ক্লিয়ার করো, টাফ কোশ্চেন আসে আরসিসি দিয়ে। দেখো এটা প্রথমে একটা সিম্পল কংক্রিটের একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি। সিম্পল কংক্রিট মানে কি, সিম্পল কংক্রিট মানে হোমোজিনিয়াসও বলতে পারি একে, হোমোজিনিয়াস, সিম্পল কংক্রিট বা হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস কংক্রিট। তো এবার প্রশ্ন, স্যার আপনি হোমোজিনিয়াস কংক্রিট কেন বললেন? দেখো ভাই, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিসের ওপরেও রয়েছে কংক্রিট, নিউট্রাল অ্যাক্সিসের নিচেও রয়েছে কংক্রিট, টোটালটা কংক্রিট।
এই জন্য আমি হোমোজিনিয়াস কথাটা এসেছে এখানে, সরি। এবার আরসিসি স্ট্রাকচার, আরসিসি স্ট্রাকচার কি হোমোজিনিয়াস? না, আরসিসি স্ট্রাকচার হোমোজিনিয়াস না, কারণ আমার নিউট্রাল অ্যাক্সিসের ওপরে রয়েছে কংক্রিট, ওপরে রয়েছে কংক্রিট। আরসিসির অ্যাজাম্পশন কি? লিমিট স্টেট মেথড বলেছে নিউট্রাল অ্যাক্সিসের নিচে কোনো কংক্রিটই নেই, এটা তো অ্যাজাম্পশনে লেখা আছে, ফলে এখানে তো কোনো কংক্রিট নেই, তাহলে এখানে কি রয়েছে? এখানে শুধু এই স্টিলগুলো রয়েছে, তাহলে আমি দেখতে পাচ্ছি শুধু এখানে স্টিলের ক্রস সেকশনগুলো রয়েছে, তাহলে এটা হোমোজিনিয়াস স্ট্রাকচার হলো না, হেটারোজিনিয়াস স্ট্রাকচার হলো। তাহলে কিছু পার্থক্য তো হবেই, ঠিক আছে। আমরা হোমোজিনিয়াস স্ট্রাকচারের শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম আমরা এই 1 নম্বরে এঁকেছি। তো এটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসেই দেখেছি যে শেয়ার স্ট্রেস হয় যে কোনো হোমোজিনিয়াস স্ট্রাকচারের এরকম প্যারাবোলিক, ঠিক আছে, যদি সেটা এরকম রেক্ট্যাঙ্গেল শেপে থাকে। এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ, এবিসিডি নাম দিয়ে দিলাম এই রেক্ট্যাঙ্গেলের, এবিসিডি এর শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম হলো এই প্যারাবোলিক। এটা কি হলো? ফুললি প্যারাবোলিক, ফুললি প্যারাবোলিক, ফুললি প্যারাবোলিক, ফুললি প্যারাবোলিক। কিন্তু নিচের স্ট্রাকচারে কি দেখা যাচ্ছে? নিচের ছবিটাতে যে নিউট্রাল অ্যাক্সিসের ওপরটা হোমোজিনিয়াস, ঠিক আছে, হোমোজিনিয়াস এ কথাটা বলা ঠিক নয়, নিউট্রাল অ্যাক্সিসের ওপরে রয়েছে কংক্রিট। তো আর 1 নম্বর স্ট্রাকচার যেটা হোমোজিনিয়াস কংক্রিট, এরও কিন্তু নিউট্রাল অ্যাক্সিসের ওপরে শুধু কংক্রিট রয়েছে। তো এর যেরকম নিউট্রাল অ্যাক্সিসের ওপরটা ছিল প্যারাবোলিক, যেহেতু নিউট্রাল অ্যাক্সিসের ওপরটা শুধুমাত্র কংক্রিট, তেমনি দ্বিতীয় ছবিতেও আমরা দেখতে পাচ্ছি নিউট্রাল অ্যাক্সিসের ওপরটা শুধুমাত্র কংক্রিট হওয়ার দরুন প্রপার্টি অ্যানালাইসিস করে এটা প্যারাবোলিকই হলো। কিন্তু এর নিউট্রাল অ্যাক্সিসের নিচে তো কোনো কংক্রিটই নেই, ঠিক আছে, তাহলে কোনো স্ট্রেস নেই, শুধুমাত্র স্টিল রয়েছে এই 1 লেয়ারে। তাহলে আমরা কি করব? স্টিলের স্ট্রেস কি হয়? পার্টিকুলার সেই লেয়ারে হয়, তার ওপরে বা নিচে কিন্তু স্টিলের স্ট্রেস হয় না। তাহলে স্টিলের স্ট্রেস আমাদের এই পার্টিকুলার লেয়ারেই রয়েছে। এই লেয়ারে স্টিলের স্ট্রেসকে আমরা এই বেগুনি কালার দিয়ে দেখালাম, এটা আমাদের স্টিলের স্ট্রেস এই পার্টিকুলার লেয়ারে, ঠিক আছে। দাঁড়াও লাইনটা সোজা করে টানি, এটা আমাদের স্টিলের স্ট্রেসটাকে, এটা আমাদের স্টিলের স্ট্রেস, ঠিক আছে। তো এবার কি হচ্ছে? তাহলে ওপর জায়গাটা যেহেতু হোমোজিনিয়াসের প্রপার্টি ফলো করে প্যারাবোলিক হচ্ছে, আর নিচে তো কংক্রিট নেই, ফলে আর প্যারাবোলিক হচ্ছে না, স্টিলের স্ট্রেস একটা শুধু সরল রেখায় হচ্ছে। এবার আমরা করি কি? এবার তো এই জায়গাটাতে গ্যাপ, তাহলে এই জায়গাটাতে করব কি? এই জায়গাটাকে করব কি? এখানে ধরো এ লাইনটা হলো এ পয়েন্ট, আর এখানে হলো বি পয়েন্ট, তখন আমরা এ আর বি পয়েন্টকে একটা সরল রেখার সাহায্যে যোগ করে দিই, ঠিক আছে। তো ওপরটা হলো প্যারাবোলিক নিউট্রাল অ্যাক্সিসের ওপরে, আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে এরকম একটা রেক্ট্যাঙ্গেল টাইপের হলো আমাদের স্ট্রেস ডায়াগ্রাম, এরকম রেক্ট্যাঙ্গেল টাইপের স্ট্রেস ডায়াগ্রাম আরসিসির জন্য, যেহেতু আরসিসি হোমোজিনিয়াস নয়। আর হোমোজিনিয়াস বলা থাকলে ওভারঅল প্যারাবোলিক বা ফুললি প্যারাবোলিক এই কথাটা আমরা ইউজ করতাম। এবার আমরা অপশানে আসি, কি বলেছে? কোশ্চেন নম্বর 35, ফর এ আরসিসি স্ট্রাকচার দ্য শেপ অফ দি শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম। সি উত্তর দেখো, প্যারাবোলিক অ্যাবভ দ্য নিউট্রাল অ্যাক্সিস। কেন প্যারাবোলিক হয়েছে আর পরীক্ষাতে বসার আগ অবধি গোলাবে না। অ্যান্ড রেক্ট্যাঙ্গেল অ্যাবভ দ্য নিউট্রাল অ্যাক্সিস, এখানেও অ্যাবভ লেখা ছিল, ঠিক আছে, অ্যাকচুয়াল কোশ্চেনে, যেটা পিএসসির কোশ্চেন, কিন্তু এটা ভুল বুঝেই গেছো, তাহলে এটা অ্যাবভ হবে না, এটা হবে বিলো, ঠিক আছে। তাছাড়া তো হওয়া যার জায়গা নেই, এটা বলেছে ফুললি রেক্ট্যাঙ্গেল, এটা তো হতে পারে না, ফুললি প্যারাবোলিক, এটা তো হতে পারে না। এর ডি অপশানটা আমার পরের কোশ্চেনে চলে গেছে। এটা দেখো কী লিখেছে, রেক্ট্যাঙ্গেল অ্যাবভ দ্য নিউট্রাল অ্যাক্সিস অ্যান্ড প্যারাবোলা বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিস, এটাও হতে পারে না। তাহলে আমাদের বোঝা গেল যে অপশন হবে আমাদের সি, কিন্তু কোশ্চেন সেট করতে পিএসসি একটু ভুল করেছে, এটা রেক্ট্যাঙ্গেল বিলো কথাটা ইউজ হবে।
তাহলে আমাদের অপশন এটার অ্যান্সার হবে আমাদের সি। এবার আমরা আসছি 36 নম্বর কোশ্চেনে। 36 নম্বর কোশ্চেন, 36 নম্বর কোশ্চেনে কি বলেছে ভালো করে পড়ি। সব আইএস কোডের, দেখবে আইএস কোডের বাইরে কিছু নেই। প্রত্যেক পিএসসিতে আইএস 456 থেকে অনেকগুলো কোশ্চেন আসে, খুব ভালো করে পড়তে লাগবে। আইএস কোড নিয়ে আমি একটা পার্টিকুলার কয়েকটা ভিডিও, প্রায় 7-8টা ভিডিওর একটা সিরিজ তৈরি করব সহজ ভাষায় আইএস কোড বলে। সেখানে আমি আইএস কোডগুলো খুব সুন্দর করে ইলাবোরেট করে দেবো, ঠিক আছে? এগুলো ইচ্ছে আছে পিএসসির আগেই যত তাড়াতাড়ি সম্ভব এটা তোমাদের সঙ্গে শেয়ার করার। বলেছে দ্য মিনিমাম কভার ইন এ স্ল্যাব, ঠিক আছে, শুড নাইদার বি লেস দেন দ্য ডায়ামিটার অফ বার নর লেস দেন। ঠিক আছে, এটা এইভাবেও বলা যেতে পারে। এটা রেড ট্রায়াঙ্গেল অ্যাপের ব্যবহার, এই জন্য রেড ট্রায়াঙ্গেল চলে আসে আর কি। তো নর লেস দেন, ঠিক আছে। তাহলে আমাদের বলেছে যে মিনিমাম কভার অফ দি স্ল্যাব কত। বহু লোক বহু কথা বলে, কেউ বলে 15, কেউ বলে 20। কেন 15, কেন 20? ভালো করে বোঝো পার্থক্যগুলো, ঠিক আছে? দেখো এটাও আইএস কোডের, আইএস 456-এর। আইএস 456 বলেছে কি 5টা এক্সপোজার কন্ডিশন বলেছে: মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম। এই 5টা কন্ডিশনে ওরা বলেছে মিনিমাম কভার, এ দেখো এটা হচ্ছে মিলিমিটার হচ্ছে ইউনিট ওরা ইউজ করেছে, ঠিক আছে, সেজন্য মিলিমিটার বলছি। নমিনাল কভার ইন মিলিমিটার 20, 30, 45, 50, 75। তাহলে এইটুকু নিয়ে দেখে ওভারঅল আমার মনে কিন্তু হতে পারে যে স্যার মিনিমাম কভার তো তাহলে 20 হচ্ছে। তাহলে মিনিমাম কভার যেটা আইএস কোড অনুসারে আপনি বলছেন, তো আইএস কোড তো বলে দিল যে মিনিমাম কভার আমার 20। না ভাই, মিনিমাম কভার আমি 20 বলবো না এখানে। দেখো এরপরে নোটগুলো পড়ো। নোটে কি বলেছে? ফর মেইন রেনফোর্সমেন্ট আপ টু 12 মিলিমিটার ডায়ামিটার। আমরা স্ল্যাবে জেনারেলি 8 থেকে 10 mm ডায়ার ওপরে কোনো দিন ইউজ করি না, ঠিক আছে? আমার আপ টু 4তলা বিল্ডিং পর্যন্ত। আমি নিজে বহু 4 স্টোরির বিল্ডিংয়ের স্ল্যাব ঢালাই করিয়েছি, বিগত 10 বছর ধরে করাচ্ছিও, ঠিক আছে? কোনো দিন এটা ইউজ হয় না। তাহলে ফর মেইন রেনফোর্সমেন্ট আপ টু 12 mm ডায়া যদি হয়, মাইল্ড এক্সপ্লোজার কন্ডিশন, নমিনাল কভার মে বি রিডিউসড 5 মিলিমিটার। নমিনাল কভারকে 5 মিলিমিটার পর্যন্ত আমি রিডিউস করে নিতে পারি, ঠিক আছে? তাহলে আমার এখানে কত বললো? আমার নমিনাল কভার 20, ঠিক আছে, একে 5 আমি রিডিউস করে নিলাম। এটা সাধারণত 15 মিলিমিটার। 15 মিলিমিটারের নমিনাল কভার আসে। এর নমিনাল কভার এই 20 থেকে 5 গেল, কোথায় বারবার লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। এটা আমাদের আসে 20 থেকে 5 গেলে নমিনাল কভার আমাদের আসে হচ্ছে 15 মিলিমিটার। তাই এটা এরকমভাবে এটা লিখে দিই। তাহলে এখানে নমিনাল কভার আসছে আমার এখানে 20 থেকে 5 গিয়ে 15 মিলিমিটার। 15 মিলিমিটার নমিনাল কভার। তাহলে এই কোশ্চেনটাতে কি বলেছে দেখো, তাহলে অপশান এতেই আছে 15 মিলিমিটার, ঠিক আছে? তাহলে অপশান এ। এটা যারা প্র্যাকটিক্যালি কাজ করে তারা মুখস্থ এগুলো দরকার হয় না, কিন্তু হ্যাঁ কোথার থেকে দিল পরীক্ষায় কিন্তু অনেক এই ক্লজগুলো ভাই জানতে লাগবে। এবং শুধু এই ভ্যালু জানলে হবে না, নোট যে নিচে লেখা আছে ভালো করে পড়ো নোটগুলো। এর পরের কোশ্চেনে আসছি। এর পরের কোশ্চেন 37 নম্বর কোশ্চেন। 37 নম্বর কোশ্চেনে বলেছে অ্যালাম অ্যাজ এ কোয়াগুলেন্ট, ঠিক আছে, ইজ ফাউন্ড টু বি মোর এফেক্টিভলি হোয়েন দ্য পিএইচ রেঞ্জ অফ দি ওয়াটার। কোন পিএইচ রেঞ্জে অ্যালাম কোয়াগুলেন্টটা সবচেয়ে ভালো কাজ করে? এর বাংলা অর্থ দেখো, এটা আমরা পাবো কোয়াগুলেশন অ্যান্ড সেডিমেন্টেশন। বর্তমানে আমরা এটা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের চ্যাপ্টারের জায়গা। আমরা এখন আমাদের অনলাইন ব্যাচে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, এখনও শুরু হয়নি, একটা মাত্র ক্লাস হয়েছে। কেউ যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারো। পার্টিকুলার কোনো সাবজেক্টে ডাউট থাকলে আমরা সম্পূর্ণ সাবজেক্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তো মনে রাখতে হবে অ্যালাম সাধারণত 6.5 থেকে 8.5 এই পিএইচ রেঞ্জে কাজ করে, ঠিক আছে? এটা গুপ্তা থেকে টোকা কোশ্চেন। কেউ যদি গর্গের বইটা ফলো করো, সন্তোষ কুমার গর্গে বলেছে অ্যালামের রেঞ্জ কত? অ্যালামের পিএইচের রেঞ্জ হচ্ছে 6.5 থেকে
8.5, এই পিএইচ রেঞ্জে অ্যালার্ম সবচেয়ে ভালো কাজ করে। আবার দেখো আমি এটা এসএসসিতে একটা কোশ্চেনে অ্যালার্মের সংকেতও দেখেছি। অ্যালার্মের এই সংকেতটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। AL2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে SO3 হোল টুয়াইস পয়েন্ট বা যা গুণ বলো 18 অণু জল 18H2O ওভারঅল থার্ড ব্র্যাকেট, এইটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। আর কি মনে রাখতে হবে এখান থেকে, অ্যালার্ম হচ্ছে অ্যালার্ম যখনই আমি কোনো জলে দেব না, জলের পিএইচটা ঝপ করে ডাউন হয়ে যায়, ঠিক আছে। তাহলে প্রথমে অ্যালার্ম কোয়াগুলেন্টটা ইউজ করার আগে লাইম ব্যবহার করে দেব, ঠিক আছে। জল বা সোয়েজ যেখানেই দিই লাইম ব্যবহার করে দেব। লাইম ব্যবহার করলে পিএইচটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। এবার অ্যালার্ম দিলাম, অ্যালার্ম দেওয়াতে পিএইচ কমলো। পিএইচ কমতে কমতে যখন 6.5 থেকে 8.5 এই রেঞ্জে এলো, তখন অ্যালার্ম সবচাইতে ভালোভাবে কাজ করতে শুরু করলো, ঠিক আছে। এটা দেখো গুপ্তায় আমি বলছি যে দুটো কোশ্চেন, একটা গুপ্তার কোশ্চেন নম্বর 45 আর কোশ্চেন নম্বর 219, এই দুটো হচ্ছে অ্যালার্মের ওপরে রয়েছে। এই কোশ্চেনটার পাশাপাশি ওটাও পড়ে নাও, পড়ার কিন্তু পদ্ধতি এটাই, হ্যাঁ, মিলিয়ে পড়তে লাগবে, তাহলেই হল অবধি যাবে মাথায়। তাহলে অপশান এতে দেখা দিয়েছে 6 থেকে 8, তাহলে এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে A 6 to 8, ওই 6.5 থেকে 8.5 নেই, 6 থেকে 8 দিয়েছে কোশ্চেনে। এবার আমি আসছি 38 নম্বর কোশ্চেন। 38 নম্বর কোশ্চেনও আমার কোডাল প্রভিশন, ঠিক আছে, ভালো করে পড়ি। বলেছে ইফ Fy ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইল্ড স্ট্রেংথ। প্রথমে ক্যারেক্টারিস্টিক ইল্ড স্ট্রেংথ কী জিনিস সেটা বলে দিই। ক্যারেক্টারিস্টিক ইল্ড স্ট্রেংথ হচ্ছে ইউজ হয় আমাদের সব কিছুতেই ইউজ হয়, আমরা শুধুমাত্র কংক্রিট আর স্টিল যেহেতু আরসিসির এই দুটোর ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ নিয়ে পড়ব। তো ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ মানে এর ম্যাক্সিমাম ক্ষমতাটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। যেমন M20 যদি কংক্রিট হয় তাহলে M20-র ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হচ্ছে 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ স্টিল। দেন দ্য ডিজাইন ইল্ড স্ট্রেস অফ স্টিল অ্যাকর্ডিং টু আইএস কোড, একদম বলেই দিয়েছে যেটা আইএস কোড অনুসারে কত হবে, এটা আইএস কোড অনুসারে কত হবে, ঠিক আছে। তাহলে বলেছে দ্য ক্যারেক্টারিস্টিক ইল্ড স্ট্রেংথ অফ স্টিল Fy, দেন দ্য ডিজাইন ইল্ড স্ট্রেংথ। আচ্ছা, যখনই আমরা ডিজাইন ইল্ড স্ট্রেংথে যাব তো ক্যারেক্টারিস্টিক তো স্ট্রেংথ যেটা ম্যাক্সিমাম স্ট্রেংথ, তো ম্যাক্সিমাম থেকে ডিজাইনে কি করে যাব, একে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে যাব, ঠিক আছে। এটা মনে রাখবে, যখন আমরা কংক্রিট ইউজ করব তখন ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 1.5, আর যখন আমরা স্টিল যখন ইউজ করব তখন ফ্যাক্টর অফ সেফটি 1.15, একটা 1 বেশি পড়ে গেল, 1.15। তার মানে আমাদের কংক্রিটের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথকে 1.5 দিয়ে ভাগ করলে কংক্রিটের ইল্ড স্ট্রেংথ বা ডিজাইন স্ট্রেংথ একই ব্যাপার পাওয়া যায়, আর স্টিলের ক্ষেত্রে 1.15 দিয়ে ভাগ করলে এর ডিজাইন স্ট্রেংথটা পাওয়া যায়। এটা কোডাল প্রভিশন, কোডে বলেছে, দেখিয়ে দিচ্ছি কোডে কোথায় লেখা আছে। এটা 456-এর 69 নম্বর পাতাটা খুলবে, এখানে পরিষ্কার দেখো এটা লেখা আছে, দেখো এখানে লেখা আছে দ্য পার্শিয়াল সেফটি ফ্যাক্টর বা গামা M 1.5 শ্যাল বি অ্যাপ্লাইড ইন অ্যাডিশন টু দিস, ঠিক আছে, পুরোটা পড়ে নেবে। তাহলে এখানে বলেছে 1.15 হচ্ছে কংক্রিটের ফ্যাক্টর অফ সেফটি। এই দেখো এই ডায়াগ্রামে কি বলেছে, এফসিকে হচ্ছে কংক্রিটের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, যেটা বললাম 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার M20-র ক্ষেত্রে হয়। তাকে প্রথমে এক কাজ করবে, এফসিকে তোমাদের কি বললাম 1.5 দিয়ে ভাগ করবে, 1.5 দিয়ে ভাগ করবে। নিজে আমার সাথে সাথে ক্যালকুলেটারে করো, 1/1.5 করে দেখবে আসছে 0.666, তো 0.666 না লিখে 0.67 এফসিকে লিখলো। এবার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা এটা তো ছিল ক্যারেক্টারিস্টিক, এ থেকে আমি ডিজাইনে এলাম,
ডিজাইনে এলে তো আমি 1.5 দিয়ে ভাগ করলাম, আমার শেষ। আমি আবার এখানে কেন করলাম 0.67কে আবার কেন এই গামা এম বা গামা এম এর ভ্যালু যেটা এই গামা এম এর ভ্যালু এখানে দেওয়া আছে 1.5, আবার কেন 1.5 দিয়ে ভাগ করছি? দেখো এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, এফসিকেটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, ঠিক আছে। এবার তারপর ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ থেকে আমি কংক্রিট বানানোর সময় ডিজাইন স্ট্রেংথ বের করব। প্রথম ধাপ হচ্ছে কিউবের ডিজাইন স্ট্রেংথ বের করা। ডিজাইন স্ট্রেংথ ফর কিউব, কিন্তু আমরা তো কিউবে কাজ করি না, আমরা বিম, স্ল্যাব এগুলোতে কাজ করি। তাহলে কিউবের ডিজাইন স্ট্রেংথকে আরেকবার 1.5 দিয়ে ভাগ করব। এই জন্য ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ এফসিকে একবার 1.5 দিয়ে ভাগ করে 0.67 পেলাম, সেটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথ ফর কিউব। এই 0.67 এফসিকে ডিজাইন স্ট্রেংথকে আবার 1.5 বা গামা এম দিয়ে ভাগ করে আমরা পাই ডিজাইন স্ট্রেংথ, এটা আমরা পাই ডিজাইন স্ট্রেংথ ফর বিম অর স্ল্যাব, ডিজাইন স্ট্রেংথ ফর বিম, স্ল্যাব, আরও যেই স্ট্রাকচারগুলো বানাই তার, ঠিক আছে। এটা হয়ে গেল। আর এখানেই দেখো পরিষ্কার বলে দিয়েছে যে স্টিলের ক্ষেত্রে হয় 1.15, এটাও কোডে, যেহেতু কোডাল প্রভিশন কোডে দেখিয়ে দিলাম। এর পরের পাতাটাতে আসো, এর পরের পাতাটাকে এটাকে বলেছে এফওয়াইকে 1.15 দিয়ে ভাগ করেছে। এটা নিজেরা আমার কথা না শুনে নিজেরা ক্যালকুলেটারে করে দেখো, ভাগ করলে আসে 0.869। এটাকে আমরা সাধারণত এভাবেও দেওয়া থাকে FY/1.15 বা 0.87 FY, যে কোনো আকারে দিতে পারে, ঠিক আছে। এবার দেখি কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনের অ্যান্সার বি 0.87, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটার অ্যান্সার কত হবে? এই কোশ্চেনের কোশ্চেনের অ্যান্সার হবে বি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসি, 39 নম্বর কোশ্চেন। 39 নম্বর কোশ্চেন কি বলেছে? 39 নম্বর কোশ্চেন বলেছে দ্য মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি অ্যাগেইনস্ট ওভারটার্নিং, ঠিক আছে। এখানে ভাই দুটো তিনটে কথা আছে, হ্যাঁ, মনে রাখবে, কারণ ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, এই জায়গা থেকেও কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পিএসসিতে কোশ্চেন করেছে। যেমন যদি বলে ওভারটার্নিংয়ের ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 2, স্লাইডিংয়ের ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 1.5, আর এক্সেন্ট্রিসিটি স্লাইডিংয়ের তাহলে ফ্যাক্টর অফ সেফটি হয়ে গেল 1.5, আর ওভারটার্নিংয়ের ফ্যাক্টর অফ সেফটি হয়ে গেল 2, ঠিক আছে। এর সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবে, এক্সেন্ট্রিসিটি কন্ডিশনটা কি। এক্সেন্ট্রিসিটি যদি আমাদের সেন্টার থেকে যদি B/6 আর B/6 এই তিনটে রিলেটেড, তো একবারে বলে দিচ্ছি, এটা আমাদের একটা ক্রস সেকশন রয়েছে ফাউন্ডেশনের, এটা হচ্ছে তার এই সেন্টার। যদি এদিকে B/6, এদিকে B/6, এদিকে B/6, রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড দুদিকেই বলছি, এদিকে B/6, এই দুই দিকের B/6 মধ্যে যদি অ্যাপ্লাইড লোড পড়ে, বা এই দুটোকে এভাবেও দিতে পারে B/6 ইদার সাইড বা B/3, যোগ করে দেখো না নিজেরাই, B/6কে B/6 দিয়ে যোগ করলে কিন্তু আমাদের B/3 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে স্ট্রাকচারটা সেফ হয়। তাহলে এভাবেও আসতে পারে এক্সেন্ট্রিসিটি B/6 ইন ইদার সাইড অর আওয়ার লোড বা রেজাল্টেন্ট লোড পাস থ্রু দ্য B/3 অর মিডিল থার্ড, দেন দিস স্ট্রাকচার ইজ সেফ। এটা একটা মনে রাখলাম, ঠিক আছে। 2 নম্বর কি মনে রাখলাম? 2 নম্বর মনে রাখলাম ওভারটার্নিংয়ের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি কত হয়? 2 থেকে 2.5, আর স্লাইডিং 3 নম্বর স্লাইডিংয়ের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি হয় 1.5। আচ্ছা, এটা মিনিমাম ভ্যালু, এটা ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। তো এখানে আমাদের কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনে তাহলে এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম, এটা দেখো ইউজ করেছে কিন্তু এখানে দ্য মিনিমাম ফ্যাক্টর
অফ সেফটি, মিনিমাম কথাটা বলেছে কিন্তু, হ্যাঁ মিনিমাম কথাটা বলেছে। দ্য মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি তাহলে কত হলো, 2 হলো, বোঝা গেছে। তাহলে অপশন দেখো, এখানে দেখো 2ও দিয়েছে, 2.5ও দিয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার হবে বি 2.0। এবার আমরা লাস্ট প্রশ্নের দিকে আসছি। আমাদের লাস্ট প্রশ্ন, এটাও আই স্কোরের প্রশ্ন, 40 নম্বর কোশ্চেন। বলেছে দ্য লিমিট অফ পার্সেন্টেজ, লিমিট চেয়েছে পার্সেন্টেজ অফ দ্য লঙ্গিচুডিনাল রেইনফোর্সমেন্ট ইন এ কলাম ইজ গিভেন বাই, কলামে রেইনফোর্সমেন্টের লিমিট চেয়েছে। এটা তো আমরা সবাই জানি, মিনিমাম 0.8% লোহা লাগে লঙ্গিচুডিনালি, আর ম্যাক্সিমাম 6% অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। এটা আমরা অপশান সি 0.8 থেকে 6% পর্যন্ত আমাদের রেইনফোর্সমেন্ট দরকার, ঠিক আছে, একটা কলামে। এটাও আইএস কোডের, কোডটাই দেখিয়ে দিই আগে, কোডটা দেখা খুব প্রয়োজন, তা না হলে কিন্তু মনে রাখতে ভালো লাগে না আর কি, কোথার থেকে এলো জিনিসটা। অনেকগুলো ক্লজ হয়, প্রত্যেকটা পড়বে কিন্তু, ঠিক আছে। ক্লজ 26.5.3, এটা পেজ 48-এ রয়েছে, বের করে নেবে। আমাদের এই পার্টিকুলার বলেছে, দেখো 0.8 থেকে সি, এখানে দেখো দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ লঙ্গিচুডিনাল রেনফোর্সমেন্ট শ্যাল নট লেস দেন 0.8% নর মোর দেন 6% অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কলাম। তাহলে ক্লজ এ থেকেই আমাদের কোশ্চেন দিয়েছে। এই বাদবাকি যে কটা ক্লজ রয়েছে কলামের, প্রত্যেকটা ক্লজ থেকে কিন্তু পিএসসিতে কোশ্চেন এসেছে, আসবেও ভবিষ্যতে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হলো 0.8 থেকে 0.6। এই জায়গাটা একটা স্টার করে রাখো তো, এই জায়গাটা পড়বে, এই ক্রস সেকশনাল, এই কথাটা বললাম, বহু কোশ্চেন হয় এই নেট ক্রস সেকশনাল আর ক্রস সেকশনাল, এই জায়গাতে কিন্তু গুলিয়ে দেয় প্রশ্ন, ঠিক আছে। এসএসসিতে সাধারণত এগুলো দেয় ক্রস সেকশনাল, ঠিক আছে। তো আমাদের এই প্রশ্ন যেটা পিএসসি দিয়েছে, ক্রস কিছু দেয়নি, তাহলে আমাদের অ্যান্সার হলো সি 0.8 থেকে 6। এই আমার আজকের ক্লাস শেষ হলো, ঠিক আছে। আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওগুলো দেখছো, এবং ভিডিওগুলো যেভাবে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি তাতে সাবজেক্ট না পড়িয়ে এইভাবে ইলাবোরেট করে দিলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে, ঠিক আছে। আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহেই, তোমাদের আগেই বলা হয়েছে আমাদের ভিডিও কি করে আমরা তৈরি করছি, তোমাদের দরকার হলে তোমরা আমাদের অনলাইন ক্লাস করতে পারো, ঠিক আছে। এই শনিবার একটা ফ্রি ডেমো ক্লাস আছে, সেটাও জয়েন করতে পারো। জয়েন যদি করতে হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করতে পারো, সেই হিসেবে আমি তোমাদের জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। ভালো থাকো, পড়াশুনো করো, এবং আশা করবো এবছর যেন পাবলিক সার্ভিস কমিশন